আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসের সকল ব্যাংক গ্রাহকদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা। আমরা আপনাদেরকে নতুন নতুন সব ভিডিও প্রদান করি, কারণ আপনারা যাতে আপনাদের এই ব্যাংক নিউজগুলো নিয়ে আমরা উপস্থাপন করি নিত্য নতুন। ঋণ কেলেঙ্কারির বোঝা আমানতকারীদের ঘাড়ে, কিন্তু কেন এই বোঝা আমানতকারীদের ঘাড়ে পড়ছে তাই নিয়ে আজকের বিস্তারিত এটি থাকছে। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, আর একটি লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান বক্তব্য। আর যদি কিছু জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে জানিয়ে দেবেন, আমরা উপস্থাপন করার জন্য চেষ্টা করব। বাংলাদেশ ব্যাংকের সাধারণ মানুষ একটু মুনাফার আশায় ব্যাংকে টাকা সঞ্চয় করেন। তারা নিশ্চিত থাকেন বিপদের দিনে এই টাকা তাদের স্বস্তি দেবে, কিন্তু তাদের এই স্বস্তি এখন অস্বস্তিতে পরিণত হয়েছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে কষ্টের টাকা কোথায় দেওয়া হবে তা নিয়ে এখন বারবার ভাবতে হচ্ছে গ্রাহকদের। কারণ মুনাফা তো দূরের কথা, অনেক ক্ষেত্রে আসল টাকা ফেরত পাওয়ায় কঠিন হয়ে পড়েছে। এমনকি আর্থিকভাবে ভালো অবস্থায় আছে মনে হওয়া অনেক ব্যাংক তাদের প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ হয়েছে। অথচ কথা ছিল আমানতকারীদের সঙ্গে ব্যাংকের লেনদেন হবে নিয়মিত ও নির্ভর, তবে ঘটনা ঘটে এর বিপরীতে। টাকা জমা রেখে ফেরত পাওয়ার বিষয়টি এখন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখছি দেশের দীর্ঘদিন ধরে ডেস্টিনি ও যুবকের মতো পঞ্জি স্কিম, মাল্টি লেভেল মার্কেটিং ও প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক প্রতারণা হয়েছে। এর পেছনের কারণ ছিল এখনও কোনো শক্তিশালী তদারকি প্রতিষ্ঠান ছিল না। ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন, কারণ ব্যাংকগুলোর একটি নিয়ন্ত্রক ও তদারকি প্রতিষ্ঠান আছে বাংলাদেশ ব্যাংক। শুধু তাই নয়, এই প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত নিয়মকানুন মেনে চলার বাধ্যবাধকতা আছে। বর্তমানে 61টি ব্যাংক ও 35টি এনবিএফ ব্যাংক। আমানত গ্রহণ বা ঋণ বিতরণ করতে হলে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানেই কেন্দ্রীয় ব্যাংকের লাইসেন্স প্রয়োজন হয়। 1971 সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব ছিলেন আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করা, স্বচ্ছ স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃত্তির সহায়তা করা। তবে আমানতকারীদের বিনিময় প্রতিনিয়ত নানাবিধ সমস্যার মুখোমুখি হতে হচ্ছে, যেমন টাকা তুলতে গিয়ে দীর্ঘ অপেক্ষা, শাখায় ভিড়, কিস্তিতে টাকা ফেরত ইত্যাদি। অথচ এগুলো হওয়ার কারণ কথাই ছিল না। তাই নিয়ন্ত্রণ সংস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগ সরকারের সময়ে আর্থিক খাতে ব্যাপক অনিয়ম ও ঋণ কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। গণঅভ্যুত্থানের আওয়ামী লীগ সরকারের পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার ঋণ কেলেঙ্কারি ও অনিয়মে ভুগছে থাকা 5 শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূত করার উদ্যোগ নেয়। ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও এক্সিম ব্যাংক। এই একীভূতকরণের মাধ্যমে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির গঠন করা হয়। এই ব্যাংকটিতে সরকার পরিশোধিত মূলধন হিসেবে 20,000 কোটি টাকা দিয়েছে। একীভূতকরণের পরিকল্পনা অনুযায়ী নতুন বছরের শুরু থেকে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আমানতকারীরা ধাপে ধাপে টাকা ফেরত পাচ্ছেন। কিন্তু কথা ছিল আমানতকারীদের তাদের কষ্টার্জিত অর্থ সময় মতো সঙ্গে সঙ্গে ফেরত পাবেন। এভাবে খণ্ড খণ্ড কিস্তিতে পাওয়ার কথা ছিল না। তারা এসব ব্যাংকে টাকা রেখেছিলেন বিশ্বাস করে, ভালো কিছুর প্রত্যাশায়। তারা ভেবেছিল এই ব্যাংকগুলোর আর্থিক ব্যবস্থা ভালো, অথচ ফরেনসিক অডিটে দেখা গেছে প্রতিষ্ঠানগুলোর আর্থিক অবস্থা ছিল অত্যন্ত দুর্বল। এখন প্রশ্ন হলো, এই প্রতারণার দায় কার? অর্থ উপদেষ্টা সম্প্রতি বলেন, যারা এই ব্যাংকগুলোর প্রকৃত অবস্থার আড়াল করে ভালো দেখিয়েছিলেন সেই অডিটর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু সেই অবস্থা কবে নেওয়া হবে, কিভাবে নেওয়া হবে তা স্পষ্ট নয়। সম্প্রতি বাংলাদেশ ব্যাংক আরেকটি সিদ্ধান্ত নিয়েছে। গত 14 জানুয়ারি নিয়ন্ত্রণ সংস্থা একীভূত হওয়ার ব্যাংকগুলোর ক্ষতির প্রেক্ষাপটে 5টি ব্যাংকের নির্দেশনা দিয়েছে। 2025 সালের 28 ডিসেম্বর পর্যন্ত স্থিতি অনুযায়ী আমানতের হিসাব পুনর্গণনা করতে হবে। নিয়ন্ত্রণ সংস্থা আরও জানিয়েছে, 2024-25 সালের জন্য আমানতকারীদের কোনো মুনাফা পাবে না। তিনি আরও বলেন, তবে আমানতকারীরা তাদের পুরো মূলধন ফেরত পাবে। তাদের 2 লাখ টাকার বেশি তাদের সম্পূর্ণ অর্থ ফেরত পেতে অন্তত 24 মাস অপেক্ষা করতে হবে, অর্থাৎ 2 বছর অপেক্ষা করতে হবে তাদের আমানতের টাকা ফেরত পেতে। নীতিগতভাবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের বক্তব্য ঠিক, কিন্তু ঋণ কেলেঙ্কারিতে জর্জরিত এবং যারা ব্যাংক এনবিএফআই থেকে অর্থ লুট নিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যাংকিং নিয়ন্ত্রণ সংস্থা ও সরকার কি যথাযথ উদ্যোগ নিতে পেরেছে, এই প্রশ্ন থেকে যায়। অন্যদিকে যারা এসব ব্যাংক থেকে টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করছে তারা এখনও বিলাসবহুল জীবনযাপন করছে, আর তার খেসারত দিতে হচ্ছে সাধারণ আমানতকারীদের। এখানে আমানতকারীদের দায় কী? প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্ত থাকছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন।